নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে থাকা প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প তেলেনাপোতা আবিষ্কার সম্পর্কে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে তেলেনাপোতা আবিষ্কারের জন্য 3 বন্ধু গিয়েছেন এবং সেখানে তারা একটি পরিত্যক্ত বাড়িতে রয়েছেন। তো তাদের সেই অভিজ্ঞতার কথা লেখক বর্ণনা করেছেন। তো তারপর সকালবেলা উঠে তারা মাছের সন্ধানে বড়শি নামিয়েছে। আজকে জানবো তার পরবর্তী পর্যায়ে কি হলো সেই বিষয়ে। বেলা বাড়বে, ওপারের ঝুঁকে পড়া একটি বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার উপর বসবার চেষ্টা করবে। ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে, আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। অর্থাৎ মেয়েটির দিকে তিনি তাকাচ্ছেন, মেয়েটি জল ভরতে এসেছে এবং মেয়েটিকে দেখে মনে হচ্ছে যে একটা জায়গাতে যেন সে এসে থেমে রয়েছে, তার বয়সটা যেন থেমে রয়েছে। তার যে অপুষ্ট শরীর সেটা দেখলে বোঝা যায় যে কৈশোর অতিক্রম করেছে, কিন্তু যৌবনে উত্তীর্ণ হওয়া এই যে পর্যায়টাতে এসে যেন থেমে রয়েছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। অর্থাৎ মাছ পড়েছে, তো সেইটার কথাই বলছে। সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুত ভাবে মেয়েটির দিকে আপনাকে এবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। অর্থাৎ একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হলো। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। অর্থাৎ মাছরাঙাও মাছের আশায় বসে আছে, সেও চলে গেছে উড়ে। মাছেরাও আর কোন রকম কোনো সুযোগ হয়তো তাকে দেবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ এরকম একটা জনহীন পরিবেশে একটা মেয়ে কোথা থেকে এলো। একসময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তেই হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। অর্থাৎ তারা এই মধ্যে শুনে নিয়েছে যে সে কোনো মাছ ধরতে পারেনি। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন, কি আবার বলবে, এই মাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পানরসিক বন্ধুটিরই জ্ঞাতি স্থানীয়া। সেই সঙ্গে আরো শুনবেন যে দ্বিপ্রাহরিক
আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো তাদের ওখানেই হয়েছে। অর্থাৎ এই যামিনীদের বাড়িতেই তাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। দিনের আলোয় লেখক তাকে যেভাবে দেখলেন, এইটার মধ্যে দুটোর মধ্যে যে একটা বিস্তর ফারাক, সেইটা তিনি ভাবছেন। এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। আয়োজন যৎসামান্য, আয়োজন খুবই কম, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন, পুকুর ঘাটে সেটি আগেই লেখক লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে। অর্থাৎ মেয়েটির মধ্যে যে একটা করুণ বিষয় রয়েছে, তার মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত ভাব নেই, সেই বিষয়টা আরো বেশি করে চোখে পড়বে কাছ থেকে দেখার জন্য। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ে সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠছে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। অর্থাৎ লেখক তাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন, খেয়াল করছেন তার প্রত্যেকটা আচার আচরণ। সেই কারণে তার যে অস্থিরতা, তার যে অসহায়তা, সেইটা যেন লেখকের কাছে আরো পরিষ্কার হচ্ছে। কিন্তু কেন তার এই অসহায়তা সেটা তিনি বুঝতে পারছেন না। খাওয়া শেষ করে আপনারা যখন একটু বিশ্রাম করতে পারেন, অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিদা। মনিদা আপনার সেই পানরসিক বন্ধু, যার সাথে যামিনীদের সম্পর্ক। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না, অর্থাৎ একটু জোরেই কথা হচ্ছে। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্ন ভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। তাহলে তার অসহায়তাটা সামান্য কিছু ধরা পড়লো এই কয়েকটা লাইনে। মনি একটু বিরক্তির স্বরে বলবে, ওহ সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাবার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। অর্থাৎ মনির সাথে যামিনীর যে কথোপকথন, সেখানে জানা যাচ্ছে একজনের নাম নিরঞ্জন। অর্থাৎ নিরঞ্জনকে দেখতে চাইছেন, অধৈর্য হয়ে উঠেছেন তার মা, অর্থাৎ যামিনীর মা। এই কথাই তিনি মনিদাকে বলছেন। এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একবারটি চলো মনিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি। মনি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই। হাত পা পড়ে গেছে মানে তিনি আর হাতে পায়ে স্বাবলম্বী নন, কাজ করতে পারেন না, তিনি নিজের কাজ নিজে করতে পারেন না। চোখ নেই, অর্থাৎ সবকিছুই ধীরে ধীরে তার শেষ হয়ে গেছে। তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। কেন মরবে না? ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মনি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি? নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কে এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগরপুরীর ভেতর বসে সেই আশায় দিন গুনছে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি?
আরে সে বিদেশে গিয়েছিল কবে যে ফিরবে, অর্থাৎ মিথ্যে কথা। নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকেই ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটে কুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাসই করবেন না। আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি তো দম ছুটে অক্কা। কে মিছিমিছি পাতকের ভাগী হবে? অর্থাৎ নিরঞ্জন বলে যে ছেলেটির কথা এখানে হচ্ছে, তিনি দিব্যি সংসার করছেন, কিন্তু এই মানুষটি কিন্তু সেই আশায় দিন গুনছেন যে নিরঞ্জন তার যামিনীকে বিয়ে করবে। যামিনী নিরঞ্জনের কথা জানে? তার জানে না, কিন্তু মার কাছে বলবার তো উপায় নেই। যাই কর্মভোগ সেরে আসি বলে মনি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। তুমি যাবে? মনি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ় ভাবেই মনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। অর্থাৎ লেখক এখন বুঝতে পারছেন তার যে তিনি যে দেখেছিলেন মেয়েটিকে, যেভাবে তার অসহায়তা উপলব্ধি করেছিলেন, তিনি এখন সম্পূর্ণটা বুঝতে পেরে তিনি যেতে চাইছেন যামিনীর মায়ের কাছে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন, মনে হবে উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গেই বুঝি তার স্থান। একটি মাত্র জানলা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটা ভাঙা তক্তপোষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তপোষের একপাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। কে? নিরঞ্জন এলি? অর্থাৎ মানুষের মনের আশা। মানুষ যখন কোনো একটা কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, তার মধ্যে সেই জিনিসটা নিয়ে অনবরত একটা জল্পনা কল্পনা চলতে থাকে। তো এই মানুষটি আশা পাচ্ছেন যে নিরঞ্জন এসেছে। অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা, তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না। মনি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। লেখক হঠাৎ করে নিরঞ্জন হয়ে গেলেন, নিরঞ্জনের স্থানটা নিয়ে নিলেন। মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আরেকটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন, কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভেতর থেকে অন্ধকারের দুটো কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কোটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে, আপনি অনুভব করবেন। অর্থাৎ সময়টা যেন শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি। অর্থাৎ তিনি তখন তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে একসাথে উগড়ে দিয়ে বলছেন যে এই জন্যই তো আমি অপেক্ষা করে আছি, এই জন্যই তো আমি মরতে পারছি না। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর ওপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। অর্থাৎ সেই মেয়েটা, যে মেয়েটাও এতদিন পথ চেয়েছিল, সেই মেয়েটার মধ্যেও যেন সবকিছু আস্তে আস্তে একটা আশ্রয় পাচ্ছে। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ধুঁকছে, এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না।
তারপর বিকালে এই যে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিতেই তো বৃদ্ধা অর্ধেক রোগ সেরে যাচ্ছে, রোগ মুক্তি হচ্ছে, এরকম একটা বিষয়। তারপর বিকেলে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে, আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইলো। এখানে ছিপটা দেখো একটা বলে না যে বড়শিতে মাছ গেঁথেছে, অর্থাৎ এখানে কোথাও যেন এই যে মেয়েটিকে একটা প্রতিশ্রুতি দেওয়া, এটাও কিন্তু একটা রূপক বলা যেতে পারে, যে বড়শিতে মাছ গাঁথার মতন যে একটা বিষয়, সেইটাই যেন এই একটা প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়াটাকে বোঝাচ্ছে। এখানে বলছে যে আপনার ছিপ টিপ যে পড়ে রইলো, অর্থাৎ প্রতিশ্রুতি তো দিয়েছে, তাই ছিপ টিপটা পড়ে থাকছে। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? অর্থাৎ এবারে তিনি তেলেনা পোতার মাছ ধরতে পারেননি, তা বলে কি প্রতিবার ফাঁকি দেবে? তাই ছিপটা রইলো। যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনাই করবেন। অর্থাৎ এই ম্যালেরিয়া বা মড়কে হয়তো এই তেলেনাপোতা জনশূন্য হয়ে গিয়েছিল, সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবেন না, তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃৎস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। অর্থাৎ তিনি যে কথা দিয়েছেন সেই কথা রাখবেন, এইটাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে। এবং তিনি ছিপ ফেলে রেখে এসেছেন, অর্থাৎ সেখানে কোথাও কিছু তিনি যেন একটা ফেলে রেখে এলেন, ফিরে আসার একটা টান তিনি রাখলেন। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন, তখনও আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। ছোটখাটো বাধা বিলম্বিত কটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। অর্থাৎ কথা দিয়ে আসার মুহূর্তটা যেরকম একটা বিশাল একটা তার ব্যাপ্তি থাকে, সেই ব্যাপ্তিটা আস্তে আস্তে কমতে থাকছে। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। অর্থাৎ তার জ্বর আসছে, থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি, অর্থাৎ বেশ খানিকটা জ্বর। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কমিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ ও মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। অর্থাৎ ম্যালেরিয়ায় ভোগার পর তার দেহ এবং মন থেকে অনেক কিছুই মুছে গেছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতা স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু সত্যি নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। অর্থাৎ এটা যেন একটা কল্পনার জগৎ ছিল, কল্পনায় যেন তিনি ভেসে এসেছেন। এবং প্রত্যেকটা লাইনে একটা জিনিস খেয়াল করবে যে লেখক কিন্তু হয়তো হয়তো হতে পারে এই বিষয়ে বলেছেন, ঘটেছে বলে কিন্তু আমরা জানি না। তাই এটা হতে পারে লেখকের কোনো কল্পনা, লেখক ভেবেছেন, লেখক হয়তো এরকম কোনো কল্পনায় কোনো একটি মেয়েকে কল্পনা করেছিলেন যে খুব দিন দরিদ্র দুঃখী, যার মা তার বিয়ের প্রত্যাশী হয়ে বসে আছেন। তিনি তাকে কথা দিয়েছেন, কথা রাখতে না পারার যে গ্লানি, সেটাও কোনো সময় ধুয়ে মুছে যাচ্ছে। ছোট গল্পের সেই চিরন্তন কথা শেষ হয়ে মনে হলো হইল না শেষ। অনেক প্রশ্ন, অনেক কিছু রেখে যায় এই ছোট গল্প। কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও নোটিফিকেশন। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।